আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা সার্জারির বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি নিয়ে আমরা এই সেশনটা সাজিয়েছি। আজকে আমাদের সাথে প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি নিয়ে সেশন নেওয়ার জন্য, কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর জামান উম্মে হুমায়রা ম্যাম। তিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সার্জারিতে কর্মরত আছেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান, ভালো আছো তুমি? ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। ম্যাডাম আজকে আমরা সার্জারির গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো ম্যাম প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি। ম্যাম জেনারেল সার্জারি অনেকের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে অনেকটা কঠিন মনে হয় ম্যাডাম। আজকে আমরা ইনশাল্লাহ আপনার সেশন থেকে অবশ্যই এটা আমাদের কাছে আজকে থেকে এটা সহজ মনে হবে ইনশাল্লাহ। তো আমরা জেনারেল সার্জারিতে চলে যাচ্ছি ম্যাডাম। তাহলে প্রথমেই ম্যাডাম আপনি যদি এখন শুরু করতেন ম্যাডাম, তাহলে আমরা আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারি একটা হলো ডাইভার্স একটা, যদি যদি কারো কঠিন লেগে থাকে সেটার অন্যতম কারণ এটাই যে আসলে অনেকগুলো ছোট 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 সাবজেক্ট, অনেকগুলো ছোট ছোট টপিক, এগুলো সবগুলো আমার প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারির ভেতরে পড়ে। এখন প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারি যদি কঠিন লাগে তাহলে তো মুশকিল, কারণ এটা তো আমার অ্যাভয়েড করে সার্জারিতে পরীক্ষায় পাশ করাও যাবে না, বা সার্জারির নেক্সট টপিকগুলোতে জানা যাবে না। তো আমাদেরকে প্রিন্সিপালস অফ সার্জারির এবং জেনারেল সার্জারির যে যে টপিকগুলো বারে বারে পরীক্ষায় আসে, ভাইবা বোর্ডে আসে, সেগুলো সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা। এবং আমি যেটা তোমাদের সবাইকে সবসময় এমফেসিস দেই সেটা হচ্ছে যে অনেক বেশি ডিটেলস আসলে পরীক্ষার এজের কাছে আসার পরে যখন আমরা ভাইবা বোর্ডের সব কোয়েশ্চেন গুলো সাম আপ করছি, এই সময়ে আসলে অনেক বেশি ডিটেইলিং আমরা চাই না, আবার সবকিছু ডিটেইলিং এর আলোকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। তো এইটার জন্য আজকে হয়তো আমি অনেক অনেক স্লাইড দেখাবো, কারণ আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের ভিজুয়াল আমরা সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় না। তো অ্যাকচুয়ালি আমি ফার্স্ট আই উড লাইক টু কংগ্রাচুলেট the team who are working especially in the সার্জারি টিমে যারা কাজ করতেছে। সাইকা আছে, তারপরে রেদওয়ান আছে, এবং অন্যান্য যারা আছে, ওরা সবাই কি করছে যে আমাদের জন্য ভাইবার কোয়েশ্চেন গুলো কিন্তু ওরা অ্যাকুমুলেট করছে। রেদওয়ান, আমি কি ওই স্লাইডটা কি চলে গিয়েছে? স্লাইডে পাচ্ছো আমাকে? না ম্যাডাম, এখনো স্লাইডটা শো হচ্ছে না, আমি দিচ্ছি ম্যাডাম। একটু দেখো স্লাইডটা শো হচ্ছে কি। জি ম্যাডাম, ম্যাডাম শো হচ্ছে, এখন শো হচ্ছে। আচ্ছা, তো ভাইবা কোয়েশ্চেনের আসলে অ্যাকচুয়ালি পুলস অফ ভাইবা কোয়েশ্চেন্স আমরা অ্যাকুমুলেট করেছি, এবং সেখান থেকে সিলেক্টেড এই এই কোয়েশ্চেন্স গুলোকে আমরা সিলেক্ট করেছি স্পেশালি কারণ হলো যে ইট কাভার্স অলমোস্ট মেনি অফ দ্য টপিকস, হ্যাঁ, এবং খুব জিস্ট আকারে, কনসাইজ আকারে আছে। তো আমরা শুরু থেকে আসলে কোয়েশ্চেন ওয়াইজ যেহেতু এখানে আমাদের যেতে হবে এবং মোটামুটি 9:40 বেজে গিয়েছে, আমরা কোয়েশ্চেন ধরে যাই। একটা কোয়েশ্চেন, ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানে দেখা যাচ্ছে, আমি জানি না এটাতে, হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, অ্যাসেপসিস অ্যান্ড অ্যাসেপটিক টেকনিক্স, প্রিন্সিপালস অফ অ্যাসেপটিক টেকনিক্স। আসলে এই যে জিনিসগুলো এগুলো ফ্রিকুয়েন্টলি আসে, এবং এগুলোর আসলে কলেজ টু কলেজ ভ্যারি করে কোয়েশ্চেন পুলে, এবং স্টেরিলাইজেশন ডিসইনফেকশন টপিকে আমাদেরকে কোয়েশ্চেন রাখতে হবে। এটা হচ্ছে যে বোর্ডের মানে দিক নির্দেশনা। তো এখানে তোমার স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের কি কি ডিসইনফেক্টেন্ট এজেন্ট আছে, কখনো কখনো এই কোয়েশ্চেন গুলো আসে যে ডিফারেন্সটা কি, আবার মানে কি বলে প্রিন্সিপালস অফ অটোক্লেভ, খুবই পেট কোয়েশ্চেন। তারপর
আমাদের কোন কোন ইনস্ট্রুমেন্ট বা একটা অপারেশন থিয়েটারে কি কি ইনস্ট্রুমেন্ট বা কোন কোন জিনিসগুলো কি কি ভাবে স্টেরিলাইজ করা হয়, হ্যাঁ, কমন ডিসইনফেক্টিভ এজেন্টস গুলো কি কি আছে, এই টাইপের কোয়েশ্চেন, মানে স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের হেডিং এ আসলে আমরা ডিসকাসটা করব, সো দ্যাট আমাদের ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স, আমরা স্পেসিফিক একটা কোয়েশ্চেন নিয়ে চিন্তা না করে আমরা ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স যাতে কভার করতে পারি সেটার একটা চেষ্টা। তাহলে সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে হচ্ছে রাইট, এখানে প্রথমে যদি একটা আমরা স্টেরিলাইজেশন ডিসইনফেকশন অ্যান্টিসেপটিক এটা ডেফিনেশনটা ক্লিয়ার থাকতে হবে। স্টেরিলাইজেশন হচ্ছে যে কমপ্লিট কিলিং অফ অল ফর্মস অফ মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং স্পোর, যেখানে স্পোরটাকে কভার করা হবে সেটা হবে স্টেরিলাইজেশন, whereas killing and removing of harmful vegetative organism মানে লিভিং অর্গানিজমকে যতক্ষণ পর্যন্ত মারছে ততক্ষণ পর্যন্ত কিল করছে ততক্ষণ এটা ডিসইনফেক্টেন্ট, আর যখন এটা ইনক্লুডিং স্পোরকে কভার করছে তখন হচ্ছে স্টেরিলাইজেশন। তো আমি পার্সোনালি স্টুডেন্ট লাইফেও মুখস্থ করতে খুবই দুর্বল, এবং আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করতাম মানে করব সেটা হচ্ছে যে ডেফিনেশনস গুলো কিপ দ্য ডেফিনেশনস অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, এবং সবসময় জিস্ট কথাটা বা সামারাইজ কথাটা, কারণ ভাইবা বোর্ড কিন্তু আমরা কি হয় নার্ভাস হয়ে যাই, এবং আমাদেরকে ভার্বালি যখন আনসার করতে হয় তখন চেষ্টা করবে যে খুব কনসাইজ ছোট কথার মধ্যে আসল কথাটা বলে ফেললে, তাহলে কি পরের কোয়েশ্চেনে আমরা এগোতে পারি এবং আমাদের পরীক্ষাটা ভালো হয়। আচ্ছা, এখানে অ্যান্টিসেপটিকের জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা লিভিং টিস্যুতে ইউজ করতে পারি, তার মানে ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিক অলমোস্ট সেম, কিন্তু ডিসইনফেকশনের জিনিসটা সেটা কিন্তু লিভিং এবং ইনঅ্যানিমেট সব ধরনের অবজেক্টিভে ব্যবহার করা যায়, টেবিল, চেয়ার, অপারেশন থিয়েটার, ফ্লোর, তারপরে হচ্ছে যে টেবিল, ওটি টেবিল, এগুলো সবকিছুতেই কিন্তু আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করতে পারি। বাট অ্যান্টিসেপটিক্স কিন্তু আমরা শুধুমাত্র বডিতে মানে লিভিং বডিতে ইউজ করব, সেই জন্য এটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক আর স্টেরিলাইজেশন। আমার মনে হয় কনসেপশনটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এখান থেকে আরো একটা জিনিস বারবারই আসে যে কিছু এজেন্ট আছে যেটা ব্যাকটেরিওসাইডাল, কিছু আছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এই কথাগুলো কখন আসবে? যখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক অয়েনমেন্টস এর কথা বলবো তখন এই কথাটা আসে। আচ্ছা, অ্যান্টিসেপটিক কথাটা কি? সরি, অ্যান্টিসেপটিকটা পরে আসতেছে। তো ব্যাকটেরিওসাইডাল আমরা জানি, সবাই আমরা জানি যে জার্মিসাইড, ফাঙ্গিসাইড, ভাইরোসাইড এবং ব্যাকটেরিয়া মারে। তো এই যত মাইক্রোবসকে যে কিল করে ডাইরেক্ট সেটা হচ্ছে যে ব্যাকটেরিওসাইডাল, আর ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে যে আমাদের যেটা কিনা তো মাইক্রোবিয়াল গ্রোথকে প্রিভেন্ট করে বা স্টপ করে। তো আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স অয়েনমেন্ট যেগুলো ইউজ করে থাকি সারফেসে, যেটা কিনা এক টাইপের অ্যান্টিসেপটিক, সেইটাতে মধ্যে ব্যাকটেরিওসাইডাল বা ব্যাকটেরিওস্ট্যাটিক এই টার্মগুলো দিয়ে টিচাররা অনেক সময় আমাদেরকে জানার চেষ্টা করেন যে আমাদের কনসেপশন গুলো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, অ্যাসেপটিক প্রিকশন বা অ্যাসেপসিস, এই কথাটার এক কথায় যদি আমরা ছোট্ট করে বলি যে প্রিভেনশন অফ কন্টামিনেশন অফ পার্সন অর অবজেক্ট বাই মাইক্রোবস, যে আমরা মানে কন্টামিনেশন তো করবে আসলে মাইক্রোবস, কিন্তু পার্সন টু পার্সন বা পার্সন টু অবজেক্ট, এই বিটুইন দ্য অবজেক্টস বা বিটুইন দ্য পার্সনস আমরা কন্ট্যাক্টটার জন্য, যেটা এখন আমরা এই কোভিডে একদম হাড়ে হাড়ে টের পেয়েছি যে কিভাবে কন্টামিনেশনের সব জিনিসগুলো আমাদের মানে মাথায় ঢুকে পড়েছে যে কত ছোট ছোট ভাবে আমরা কন্টামিনেট করতে পারি একজন আরেকজনকে। তো এই কন্টামিনেশনের প্রিভেনশনটাই হচ্ছে অ্যাসেপসিস বা অ্যাসেপটিক, বা তোমাকে বলা হতে পারে অ্যাসেপটিক টেকনিক্স কি, দ্য টেকনিক্স which prevent contamination from person to person or person to object by the microbes বলতে পারো, নাও বলতে পারো। তাহলে হয়ে গেল, মাইক্রোবস বললে কিন্তু আমার ব্যাকটেরিয়া, ভাইরাস সবই কভার হলো। এবং এই জিনিসগুলো আমার মনে হয় হয়তো এখন সামনে যখন আফটার এ লং গ্যাপ সবারকে খুব স্মার্টলি প্রিপেয়ার থাকতে হবে যে
কোভিড এর পার্সপেক্টিভে কিছু না কিছু কোয়েশ্চেন্স কিন্তু আসবে, বোথ রিটেন অ্যান্ড ভাইবা অ্যান্ড কথায় কথায় আসবে। হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু খুব প্রিপেয়ার থাকতে হবে নিজেদের ভেতরে, যে আমাদের কিন্তু এই টাইপের কথা জিজ্ঞেস করতে পারে, এবং জিজ্ঞেস করলে অবাক হওয়ার কিছু নেই, এগুলো কিন্তু আমাদের পুরনো পড়া। আচ্ছা, স্যানিটাইজ কন্টামিনেশন এগুলো হয়তো আমাদের প্রয়োজন নেই। তো আমি একটু যাচ্ছি যে এই জিনিসটা, যে মেথড অফ স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, কিছু ফিজিক্যাল মেথড আছে, কিছু কেমিক্যাল মেথডস আছে। ফিজিক্যাল মেথডস, কেমিক্যাল মেথডস যেমন হচ্ছে যে সানলাইট, ড্রাইং, তারপর ড্রাই হিট, ময়েস্ট হিট, ফিল্ট্রেশন, রেডিয়েশন, এই চারটা ভাইবাতে যদি জিজ্ঞেস করে তাহলে হলো ড্রাই হিট, ময়েস্ট হিট, ফিল্ট্রেশন, রেডিয়েশন। স্লাইডে অনেক কথাবার্তা লেখা থাকবে, সবগুলোকে ফোকাস করা যাবে না। কেউ যদি স্ক্রিনশট নাও বা ইয়ে করো তাহলেও ওই যে ড্রাই হিট, ময়েস্ট হিট, ফিল্ট্রেশন, রেডিয়েশন, হ্যাঁ, আর আল্ট্রাসাউন্ডেরও কিছু রোল আছে। আচ্ছা, আর কেমিক্যাল মেথডস এর মধ্যে কি, ফার্স্টে হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড, মানে অ্যালকোহল অ্যালডিহাইড হ্যালোজেন। এই যে আমরা ব্লিচিং পাউডার ইউজ করলাম এত বেশি, হ্যাঁ, এই যে তো এগুলো কিন্তু কি হ্যালোজেনের মধ্যে, ক্লোরিন প্রোডাক্টস, তাই না? তারপর হচ্ছে যে এই যে আমরা এত বেশি হেক্সিসল বলো, অ্যালকোহল বলো, ইথাইল অ্যালকোহল ব্যবহার করলাম না, তো এগুলো কি অ্যালকোহলস এর মধ্যে পড়তেছে। তো এগুলো হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, হ্যালোজেন, আর সারফেস সল্ট, গ্যাস। ঠিক আছে, তাহলে এই চারটা বলতে হবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, হ্যালোজেন আর গ্যাস। আচ্ছা, সামনে আমরা আর একটু পাবো ভালো করে, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এখন এখানে ডিসইনফেক্টেন্টস এর কাজ কি, ডিসইনফেক্টেন্টস কি করে, কারণ একটু বলি এজন্য, কারণ হচ্ছে যে কি আমাদের একটু যদি আইডিয়া থাকে তাহলে আসলে আমরা এই কথাগুলো রিপ্রোডিউস করতে পারবো। রিপ্রোডিউস যদি আমাকে কখনো নাও করতে হয়, অ্যাটলিস্ট আমি জানতে চাইলে বা বলতে চাইলে আমি বুঝতে পারবো। তাহলে ইনফেক্টেন্টস কি করে আমাদের, এইটা কি ডিপেন্ড করে বা এটার লঞ্জিভিটি বা অ্যাক্টিভিটি কিসের উপরে, যদি এটাকে আমি যদি বেশি কিছুর সাথে ওয়াটারের সাথে ডাইলুট করে ফেলি, এর কনসেন্ট্রেশন কমায় ফেলি, টেম্পারেচার এবং সানলাইট, এবং অনেক দিন যদি এটা ডেট এক্সপায়ার হয়ে যায়, তাহলে পরে কি হয় ওর অ্যাকশন। এবং যেটা বলতে চাচ্ছিলাম, বেশিরভাগ ইনফেক্টেন্টের কিন্তু কনসেন্ট্রেশনের ভেরিয়েশনের উপরে ওদের এফেক্টিভিটি অনেক বেশি চেঞ্জ হয়। আচ্ছা, হ্যাঁ, ডিসইনফেক্টেন্টস এর কমনের মধ্যে দেখো গ্লুটারেলডিহাইড 3% গ্লুটারেলডিহাইড অথবা মোর দেন 2%, যেটা সাইডেক্স নামটা আমি জানি না, তোমরা হয়তো কেউ পরিচিত হতে পারো। সাইডেক্স বা গ্লুটারেলডিহাইডে কিন্তু আমাদের কি 2% গ্লুটারেলডিহাইডে আমাদের কি এই যে ল্যাপারোস্কোপিক সব ইনস্ট্রুমেন্টস গুলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরো হলো ওয়্যারস গুলো, তারপরে টিউবস গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমি অটোক্লেভ করতে পারবো না। এগুলো ফাইবার অপটিক যে টিউবস গুলো, এগুলো কিন্তু আমি অটোক্লেভ করতে পারবো না, এটাকে আমি কি বয়েল করতে পারবো না। তো এটাকে কি করা হয়, ইমার্শন বা ডুবিয়ে রাখা হয় কিসে, এই যে গ্লুটারেলডিহাইডে। আচ্ছা, হাইড্রোজেন পারক্সাইডের ভ্যাপর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ইনস্টিটিউটে ইউজ করা হয়, হ্যাঁ। তো হাইড্রোজেন পারক্সাইডও কিন্তু অনেকটাই তোমার হাই লেভেল ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। সাইডেক্স, স্পোরক্স, এগুলো কিন্তু কি কমার্শিয়াল নাম, তো এগুলো আমরা বলবো না। আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে গ্লুটারেলডিহাইড, আমরা বলবো হাইড্রোজেন পারক্সাইড, আমরা আরেকটা বলতে পারি হাইপোক্লোরাইড হচ্ছে কি আমাদের ব্লিচিং পাউডার বা ব্লিচিং এর যে ব্লিচিং সলিউশন গুলো, ব্লিচিং ক্লোরিন সলিউশন গুলো, হ্যাঁ, হাইপোক্লোরাইট। ওকে, এটা এই তিনটা হচ্ছে খুব বেশি ইউজ করা হয়। এছাড়া হেক্সিসল তো মানে অ্যালকোহল যেটা, সেটা কিন্তু আমরা ইউজ করছি, কিন্তু এটা হাই লেভেল ডিসইনফেক্টেন্টের মধ্যে এত বেশি পপুলার না, তবে ওই যে কম্বিনেশনে হয়তো অনেক ক্ষেত্রে পাওয়া যায়। তো আমরা পরীক্ষার হলে ভাইবা বোর্ডের জন্য 3টা পিক করব, গ্লুটারেলডিহাইড, হাইড্রোজেন পারক্সাইড আর হাইপোক্লোরাইড। ঠিক আছে, এই 3টা ইউজ করব।
আচ্ছা, লিকুইড ডিসইনফেক্টেন্টের মধ্যে যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে এইগুলো যেটা বললো এগুলো হচ্ছে যে পাউডার ফর্মে পাওয়া যায় এবং পরবর্তীতে কিন্তু ওদেরকে মানে ওয়াটারের সাথে ডাইলুট করে ওরা সলিউশন তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে লিকুইড ডিসইনফেক্টেন্টস বা যেসব ডিসইনফেক্টেন্টস আদার ডিসইনফেক্টেন্টের মধ্যে ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে মোস্ট পপুলার, ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং হচ্ছে খুব এফেক্টিভ। হ্যাঁ, এটা 70 to 90% কনসেন্ট্রেশনে ইউজ করা হয়, 30-40 বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এটা যখন কনসেন্ট্রেশন অনেক লো করে নেওয়া হয় তখন আমরা কি অ্যান্টিসেপটিক হিসেবে আমাদের বডি সারফেসেও এ তো ইউজ করলাম আমরা, তাই না? আচ্ছা, তো আচ্ছা, তারপর আর কি আছে যে ক্লোরিন বা ব্লিচ। তো ব্লিচ কিন্তু আমরা ডিসইনফেক্টেন্ট, কিন্তু এটা আমরা কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারবো না। আচ্ছা, আর না আর অন্য কিছু আর হলো হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এখন আমরা চলে যাই স্টেরিলাইজেশনে। এটা একটা খুব কনসাইজ লেকচার, তো এখান থেকে আমরা আমাদের মূল ইয়েতে আবার আমরা ফেরত যাব খুব শীঘ্রই। তো স্টেরিলাইজেশন যেটা, সেখানে ড্রাই হিট আছে। দেখো, ড্রাই হিটের আমরা জাস্ট ইয়েটা যাব আর আমরা এক্সাম্পলটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, ড্রাই হিট স্টেরিলাইজেশন কিসে করা হয়? হচ্ছে পাউডার গুলো, গ্লাসওয়্যার গুলো কিসে ইউজ করবে? আমাদের যত ল্যাবে বিভিন্ন ধরনের গ্লাস বা মেটালিক যে আইটেমস গুলো আছে সেগুলো এবং পাউডারস গুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অয়েল গ্রিজ, পাউডার, অয়েল গ্রিজ, গ্লাসওয়্যার, এগুলো সব ড্রাই হিটে স্টেরিলাইজ করা হয় এবং রেগুলারলি হসপিটালে অ্যাকচুয়ালি এগুলো করা হয় না, এগুলো অন্য প্ল্যান্টে করে আনা হয়, ঠিক আছে। এটা হট এয়ার ওভেন ছাড়া ড্রাই হিট করা যায় না। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা চাই না, জাস্ট এক কথায় মনে রাখবো যে যেটা গলে যায়, এই জন্য বলা হচ্ছে প্লাস্টিক, রাবার, পেপার আগুন ধরে যাবে, কাপড়ে আগুন ধরে যাবে, আর প্লাস্টিক, রাবার এগুলো কি গলে যাবে। সো ড্রাই হিটের জন্য এটাই মনে রাখো, আর অন্য কিছু লাগবে না। অটোক্লেভ ভেরি 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 ইম্পর্টেন্ট। অটোক্লেভের সবকিছুই মনে রাখতে হবে। এই প্রত্যেকটা 3 লেয়ারের কম্বিনেশনটা মনে রাখতে পারলে ভালো। যদি মনে রাখতে না পারি তাহলে অ্যাটলিস্ট প্রথমটা মনে রাখতে হবে যে 15 প্রেসার, 15 প্রেসারে আর হচ্ছে যে টেম্পারেচার হলো 120°C ফর 15 মিনিটস। অনেক স্যারেরা তিনোটাই চায়। তো অটোক্লেভের প্রিন্সিপাল তো তোমাদের অসপিতেও আসে, এটা তোমরা পড়বা, মুখস্থ করবা। এবং অটোক্লেভের টাইম, টেম্পারেচার এবং আন্ডার প্রেসার, হ্যাঁ, এই প্রিন্সিপালে আমরা কি করতে পারি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে জাস্ট প্রেসারটা বাড়িয়ে আমরা পেশেন্ট এই কি বলে আমরা অনেক স্টেরিলাইজ করতে পারি। এখানে কি করা হয়, টাইপস দরকার নেই, গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট দরকার নেই। আচ্ছা, অটোক্লেভের প্রিন্সিপালটা মনে হচ্ছে আমি এই লেকচারটার মধ্যে নাই, তো এটা আমার একটু দেখাতে পারলে ভালো হতো। তো অটোক্লেভের প্রিন্সিপালে মেইনলি বলা হচ্ছে যে এটা একটা ময়েস্ট হিটকে ইউজ করা হয়। এখানে অটোক্লেভে অলমোস্ট অল দা কি করা যায়, অনেক বেশি ইনস্ট্রুমেন্টস কি আমরা মোস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্টস, শার্প ইনস্ট্রুমেন্ট বাদে আমরা কিন্তু অলমোস্ট অল ইনস্ট্রুমেন্টস কে অটোক্লেভে স্টেরিলাইজ করি। গাউনস, গ্লাভস এগুলো অটোক্লেভে স্টেরিলাইজ করা যায় এবং এটা হলো মোস্ট পপুলার, ঠিক আছে। কিভাবে করা হয় হলো এটা 100 সাধারণত ওই যে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ এবং হলো 15 মিনিটসই হচ্ছে 15 to 20 মিনিটস হচ্ছে যে এটার স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ, এবং এই হলো যে তোমার অটোক্লেভ গেল। আচ্ছা, এটা একটা ইথিলিন অক্সাইড যেটা দিয়ে আমরা কিনা হলো এই যে দেখো যে ইয়েগুলো আইটেমগুলো নর্মাল সেলুল মানে হলো ইথিলিন অক্সাইড গ্যাস স্টেরিলাইজেশন, এই যে বলা হচ্ছে না যে সেলুলার এবং মেটাবলিজম রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে মানে অর্গানিজমের। হ্যাঁ, ড্রাই হিট এবং ময়েশ্চার সেন্সিটিভ আইটেমস যেগুলো
হিটে বা ময়েশ্চারে নষ্ট হয়ে যেতে পারে, যেসব টিস্যু টাইপের জিনিসগুলো ভিজে গেলে ময়েস্ট হিটে, যেটা আমরা অটোক্লেভ করতে পারবো না, সেটা আমাদের ইথিলিন অক্সাইড গ্যাস স্টেরিলাইজেশন করা হয়। এগুলো মনে হয় আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, বয়েলিং হচ্ছে যে বয়েলিং এর একটাই সেটা হচ্ছে যে শার্প ইনস্ট্রুমেন্টস, অ্যাকচুয়ালি শার্প ইনস্ট্রুমেন্টস যাবে হচ্ছে গ্লুটারালডিহাইডের সেই সাইডেক্স এর সলিউশনে, ঠিক আছে? তো বয়েলিং এও কিন্তু আমরা মোটামুটি 100 ডিগ্রিতে কিন্তু করতে পারি, অনেক ইনস্ট্রুমেন্টস গুলোকে স্টেরিলাইজ করতে পারি। আচ্ছা, ফিল্ট্রেশনে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের কালচার মিডিয়া গুলো কিন্তু আমরা ফিল্ট্রেশন করি। আর আলট্রাভায়োলেট রেডিয়েশনে গুলো ছিল ইনস্ট্রুমেন্ট র্যাপ, এগুলো দরকার নেই। ওকে, হ্যাঁ, বায়োলজিক্যাল মনিটরস, এগুলো আমার মনে হয় তোমাদের জন্য একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা যখন চলে আসব তো আমাদের বলা হয়েছিল হোয়াট ডু ইউ মিন বাই স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, হয়ে গিয়েছে ক্লিনিক্যাল ইউজ অফ স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, দেখো মোর দেন এনাফ হয়ে গিয়েছে। অ্যাসেপসিস বা অ্যাসেপটিক টেকনিক্স বলতে কি বোঝায় এটা আমরা বললাম। প্রিন্সিপালস অফ অ্যাসেপটিক টেকনিক্স, আচ্ছা প্রিন্সিপালস অফ অ্যাসেপটিক টেকনিক্স বলতে যেই টেকনিক্স গুলো আমরা স্পেশালি অপারেশন থিয়েটারে অ্যাপ্লাই করি, যেটার মাধ্যমে আমরা কন্টামিনেশন বা অ্যাসেপসিসকে প্রিভেন্ট করতে পারি। এখন তোমাকে জিজ্ঞেস করলে পরে এখানে যেটা আনসার করতে হবে যে হ্যাঁ, আমার এই অ্যাসেপটিক টেকনিক্স এর কিছু এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে, যেমন হলো যে ওয়াশিং দ্য হ্যান্ডস, হ্যান্ড ওয়াশিং। তোমাকে হ্যান্ড ওয়াশিং এর স্টেপস কিন্তু এর আগে এত বেশি ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এই লাস্ট যে টার্মে এমবিবিএস পরীক্ষা ছিল, এখানে কিন্তু অসপিয়েস্টেশনে কিছু দুইটা হচ্ছে যে অসপিয়েস্টেশনে হচ্ছে যে কি বলে ওটাকে, অ্যাক্টিভিটি স্টেশন কিন্তু অ্যাড করা হয়েছে, যেমন নিডল হোল্ডারে নিডল নেওয়া, তারপরে বিপি হ্যান্ডেলে বিপি নাইফকে বিপি নাইফে কনভার্ট করা, তারপরে হ্যান্ড ওয়াশ ছিল। এবং আমার তো মনে হয় যে এরপরে যে প্রফ হবে সেটাতে ইনভেরিয়েবলি হ্যান্ড ওয়াশ থাকবে। অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ড ওয়াশ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট গ্লাভস পরা, এগুলো এখন তো আরো বেশি কি মানে তোমার ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকে গ্লাভস পরা, গ্লাভস খোলা, হ্যাঁ, অ্যাভয়েড টাচিং দ্য আনস্টেরাইল অবজেক্ট ইন দ্য অপারেশন থিয়েটার, এগুলো কি এক্সাম্পল অফ অ্যাসেপটিক টেকনিক, ঠিক আছে? প্রিন্সিপালস অফ অ্যাসেপটিক, আমি আসলে আমার কাছে মনে হয় যে এগুলোই জানতে চাচ্ছে কোয়েশ্চেনের মধ্যে। আচ্ছা, এরপরে রেদওয়ান আমরা নেক্সট ইয়েতে চলে যাই। জি ম্যাডাম। উন্ড ইনফেকশন, হ্যাঁ, জি। এখন উন্ড একটা কিন্তু বেশ বড় সড়ো একটা চ্যাপ্টার, বুঝছো? তো এখন আমরা যেহেতু একটু পড়া ধরেছি, তখন আমরা একটু উন্ড ইনফেকশনটা কিছু জিনিস আসো। তো উন্ড ইনফেকশনে আসলে উন্ড ইনফেকশন বুঝার আগে আমাদের কিন্তু উন্ড হিলিং এর উপরে একটু মাথায় নিতেই হবে। এটা প্যাথোলজির পড়া ম্যাডাম, এটা আমরা ফাইনাল প্রফে পড়বো না, বললে হবে না, হ্যাঁ, কারণ আদারওয়াইজ আমরা উন্ড হিলিং এর স্টেপ গুলো না বুঝতে পারলে উন্ড ইনফেকশনটা আমরা সেটেল ডাউন করতে পারবো না। আচ্ছা, উন্ড হিলিং এর আমরা জানি যে আমাদের কি ছিল, একটা হলো যে
প্রথমে মানে ম্যাক্রোফেজ, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট এবং প্লেটলেটস গুলো কি উন্ডের সাইটে আসে। তারপর ম্যাক্রোফেজ গুলো কি করে, আমাদের উন্ডের ডেব্রিজ যেগুলো সেগুলোকে এনগালফ করে। কোলাজেন থ্রেডস এর পরে আসে এবং ওরা হচ্ছে যে ফাইব্রাস টিস্যু গুলোকে, ফিব্রিন গুলোকে ডিপোজিট করে এবং পরবর্তীতে প্লেটলেট থেকে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টরস গুলো আসে। এগুলো থেকে ধীরে ধীরে রিমডেলিং এর মাধ্যমে উন্ড হিলিং হয়। তো উন্ড হিলিংটা যখন হচ্ছে, তো এখন উন্ড ইনফেকশনের আমরা উন্ড ইনফেকশনে আমাদের কি হবে, ইনফেক্টেড উন্ডে একটা ইনফ্লামেটরি ফেজ থাকবে, হ্যাঁ, যেখানে স্লাপস এবং এগুলো থাকবে। ধরো কোয়েশ্চেনটা কি ছিল, সেইটার আলোকে আমরা পড়াশোনা করি। Ma'am, what is wound infection? What are the risk factors of wound infection? রাইট, রিস্ক ফ্যাক্টরস। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরস অফ উন্ড ইনফেকশন যেটা, সেটা তো আমাদের একদম খুব জানা চেনা কথাবার্তা। সেটা হচ্ছে যে উন্ড ইনফেকশনের যেটা কথা, সেটা হচ্ছে যে তোমার একটা হলো যে ডায়াবেটিস মেলাইটাস। রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে প্রথমে হচ্ছে যে জেনারেল কিছু আসবে আর কিছু কোমরবিডিটি আসবে। জেনারেল এর মধ্যে হলো যে তোমার ওল্ড এজ, ডেবিলিটেটেড পেশেন্ট, তারপর হলো ল্যাক অফ কি বলে তোমার হচ্ছে নিউট্রিশন, পুয়ার নিউট্রিশন, এগুলো আসবে। হিমোগ্লোবিন কম, এনিমিয়া, এনিমিয়া আসবে। আর হচ্ছে কিছু কোমরবিড ডিজিজেস আসবে, যেটার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস। আর আসবে হচ্ছে যে তোমার ইমিউন ডেফিসিয়েন্সি করে এরকম কিছু ড্রাগ, যে এবং এরকম কিছু ডিজিজ। যেমন ডিজিজের মধ্যে তো যে বললাম ডায়াবেটিস, এইডস, আর ইমিউন ডেফিসিয়েন্সি করে কিছু ড্রাগস, যেমন স্পেশালি হচ্ছে স্টেরয়েডস। কিছু ডিজিজে আমরা রেগুলারলি পেশেন্টদের কানেকটিভ টিস্যু ডিজিজ এবং হলো যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, সার্কয়েডোসিস, এসএলই, এই ডিজিজ গুলোতে পেশেন্টকে রেগুলারলি ওরাল অথবা কোনো কারণে ইনজেক্টেবল, এই যে এখন কিন্তু কোভিডেও কিন্তু আমরা কি দেই রুগীদেরকে, প্রচুর স্টেরয়েডস দেই। হ্যাঁ, তো এই ধরনের স্টেরয়েডস গুলো যখন আমাদের যেখানেই ইনফ্লামেটরি মেডিয়েটরস, তোমরা তো এখন অনেক ভালো ভালো স্যারদের ক্লাস পেয়েছো এবং আমি শিওর তোমরা এই জিনিসগুলো শিখেছো যে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো কি হয় কোভিডে অ্যাক্টিভেট হয়ে যায়, তাই না? স্টর্ম হয় না, একটা সাইটোকাইন স্টর্ম হয় না, শিখেছো? এগুলো কিন্তু স্যারদের কিন্তু পছন্দ, বুঝছো? মেডিসিনে এগুলো ঝামেলা করবে তোমাদের, মানে ধরবে আর কি। তো যাই হোক, তো যেটা আমার কথায় ফেরত আসি, যে যখন কোনো একটা ইনফেকশন হয় তখন ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো কি থাকে, অ্যাক্টিভেটেড থাকে। এবং ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলোকে যদি কোনো ওষুধপত্র দিয়ে দেওয়া হয়, অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড কি করে, স্ট্রেইট ওয়ে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন করে, তখন ও সব সেলগুলোকে পিছায় নেয়, তাহলে কি সাইটোকাইন রিলিজ হবে না? আচ্ছা, এই জন্য স্টেরয়েডস যেখানে থাকে সেখানে সেলগুলো নর্মাল অ্যাকশন করতে পারে না। নর্মাল অ্যাকশন না করলে উন্ড হিলিং এ একটু আমরা আগেই দেখলাম না, বিভিন্ন সেল লেয়ার বাই লেয়ারে আসতেছে, তো সব সেলগুলো থাকবে না। এই জন্য বলা হচ্ছে যেখানে স্টেরয়েড ইউজ করা হয় সেখানে কিন্তু উন্ড হিলিং হ্যাম্পার হয়। আচ্ছা, সামারাইজ যদি করি তাহলে উন্ড হিলিং নাম্বার 1 বলবো জেনারেল ফ্যাক্টর, যেমন নাম্বার 1 হচ্ছে ওল্ড এজ, সেকেন্ড বলবো কি পুয়ার নিউট্রিশন, আচ্ছা থার্ড বলবো হচ্ছে যে হিমোগ্লোবিন, ল্যাক অফ হিমোগ্লোবিন অথবা এনিমিয়া, ফোর্থ বলবো হচ্ছে যে মানে various comorbid diseases where immunity is reduced, for example diabetes, acquired immune deficiency syndrome. Some বলবো কি 5 নম্বর বলবো হচ্ছে কিছু ড্রাগস যেগুলো কিনা স্টেরয়েডস এবং বিভিন্ন ইনফ্লামেটরি বা কানেকটিভ টিস্যু ডিজিজে আমরা সেই ড্রাগস, স্টেরয়েড ড্রাগস গুলো ইউজ করি, যেটা কিনা আমাদের ইমিউনিটিকে রিডিউস করে এবং ইনফ্লামেটরি রিঅ্যাকশনকে রিডিউস করে।
এই 5টা কথা যদি বলো উন্ড হিলিং এর ফ্যাক্টরস ডেটোরিয়েটিং উন্ড হিলিং, কিন্তু ভাইবা বোর্ডের জন্য শেষ। ডিটেলস বলতে গেলে, রিটেনে লিখতে গেলে আরো পয়েন্ট বাড়াতে হবে, এটা সত্যি। আচ্ছা, উন্ড ইনফেকশনের ওই লেকচারটার ভেতরে আরো কিছু রিলেভেন্ট কথাবার্তা আছে, এর সাথে আমরা একটু চলে যাই। এটা নয়, এগুলো দরকার নেই। ডিস্টারবেন্স ইন উন্ড হিলিং পাইছো না, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এইটাই কিন্তু আমাদের সেই কোয়েশ্চেনের আনসার, বুঝছো? লোকাল ফ্যাক্টরস, সিস্টেমিক ফ্যাক্টরস, বুঝলে না? আচ্ছা, লোকাল ফ্যাক্টরস গুলো একটু দেখো। ইনফেকশনস তো অবশ্যই, হ্যাঁ, উন্ড হিলিং কে হ্যাম্পার করে, যেমন হলো ইম্পেয়ার্ড হিলিং। আচ্ছা, ইম্পেয়ার্স করে হিলিং। স্মোকিং, হ্যাঁ, স্মোকিং এ কি করে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড কমে যায়, এজন্য হচ্ছে যে কি হবে, উন্ড হিলিং হ্যাম্পার হবে। রেডিয়েশন, রেডিয়েশনেও সেম। রেডিয়েশনে কি হয়, আর্টারি গুলো, এন্ড আর্টারি গুলো না, এন্ড আর্টারাইটিস হয়, বুঝছো? এবং এতে করে ভাস্কুলারিটি কমে যায়। ভাস্কুলারিটি কমে যাওয়ার জন্য কিন্তু রেডিওথেরাপি তে উন্ড হিলিং হ্যাম্পার হয়, এবং একবার রেডিওথেরাপিতে উন্ড হিলিং হ্যাম্পার হয়ে গেলে না, ওই উন্ড কারেকশন হওয়া খুব কঠিন হয়ে যায়। তাহলে লোকাল ফ্যাক্টরের মধ্যে ইনফেকশন, স্মোকিং, রেডিয়েশন। সিস্টেমিক ফ্যাক্টরের মধ্যে ম্যাল নিউট্রিশন বলেছিলাম, ওল্ড এজ বলেছিলাম, ক্যান্সার বলি নাই, ঠিক আছে? ক্যান্সার বলতে হবে, ক্যান্সার বলতে হবে। আর ডায়াবেটিস বলেছিলাম, আর হচ্ছে স্টেরয়েড বা ইমিউন সাপ্রেশন এজেন্টস, ঠিক আছে? এইটাই হয়ে গেল, এটাই আমাদের ইম্পর্টেন্ট। রেসপন্স ইনএডিকুয়েট, স্কার, এক্সেসিভ, দরকার নেই। আচ্ছা, আর কি কোয়েশ্চেন ছিল একটু তুমি কি বলতে পারবে রেদওয়ান আমাকে? জি অবশ্যই ম্যাডাম, আমি বলছি ম্যাডাম। ম্যাডাম, সেকেন্ড কোশ্চেন হলো ক্লাসিফাই সার্জিক্যাল সাইট ইনফেকশন, ক্লাসিফাই সোর্স অফ ইনফেকশনস উইথ এক্সাম্পলস, এটা ছিল বি কোশ্চেনটা। এরপরে সি তে আছে হোয়াট ডু ইউ মিন বাই মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন এন্ড হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, গিভ এক্সাম্পলস। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ওই সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশনের বলা হচ্ছে যে ক্লাসিফাই সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন, সার্জিক্যাল সাইট ইনফেকশন না? জি ম্যাডাম। সোর্সেস, সোর্সেস এটা হলো যে নোজোকোমিয়াল ইনফেকশন এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে নেক্সট দিন একটা ইয়ে দেখাবো। আমরা ওই যে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের চ্যাপ্টারটায় চলে যাই, হ্যাঁ? জি ম্যাডাম। ওইটা ওটা ওটা আমি তোমাদেরকে আলাদাভাবে দেব। স্কিন ইনফেকশন যেটা, সেটা পরবর্তীতে 2-3টা কোয়েশ্চেন আমি দেখলাম যে এই রিলেটেড, হ্যাঁ, স্কিন ইনফেকশন রিলেটেড। তো আমরা নর্মালি জানি যে আমাদের স্কিনে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, যেটা হচ্ছে মেইনলি এপিডার্মিস, তারপর ডার্মিস, তার নিচে সাবকিউটেনিয়াস কিছু টিস্যু, এবং নিচে মাসেল বা বোনস যেটাই হয়, ঠিক আছে? তো স্কিনের এপিডার্মিসের নিচে যে ডার্মিসটার ভেতরে কিন্তু অনেক ধরনের স্ট্রাকচার থাকে, এবং প্রত্যেকটা স্ট্রাকচার যদি তোমার মাথার মধ্যে না থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটা এন্টিটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারবা না। এখানে 1 নম্বর কথা হচ্ছে হেয়ার ফলিকল আছে, এবং হেয়ারের সাথে হেয়ার ফলিকল আছে। কিছু সোয়েট গ্ল্যান্ডস আছে। সোয়েট গ্ল্যান্ডস এর মনে রাখতে হবে, সোয়েট গ্ল্যান্ডস কিন্তু দেখো, সোয়েট গ্ল্যান্ডটা থাকছে কিন্তু মোটামুটি সাবকিউটেনিয়াস এবং ডার্মিস ধরে, কিন্তু এর ইয়েটা যেটা সেটা হচ্ছে পোর্সটা আবার এপিডার্মিসে আসছে। আবার হেয়ার ফলিকুলার ঠিক পাশেই
কি থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। তো দেখা যায় যে বেশিরভাগ সেবাসিয়াস গ্ল্যান্ডের ওপেনিংটা কিন্তু হেয়ার ফলিকুলার ওপেনিং এর সাথে কোইনসাইড করে থাকে, বা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিও হেয়ার ফলিকল ছাড়াও থাকতে পারে। আচ্ছা, এটা হলো, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কিছু হলো যে আমাদের কিন্তু প্রচুর ভাস্কুলার প্লেন আছে। হ্যাঁ, দেখো এখানে দেখা যাচ্ছে যে আমাদের আর্টারি এবং ভেইন গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার, একটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিসের প্রিফেসের ভেতরে আছে, ডার্মিস এবং সাবকিউটেনিয়াসের প্রিফেসে আছে, এবং সাবকিউটেনিয়াসে লেভেলে কিন্তু বেশ ভালোভাবে ভ্যাসকুলার ট্রি গুলো আছে। এবং এই এই ইয়েটার প্লেনটা যদি তোমাদের মাথার ভেতরে নিয়ে নাও, তাহলে পরে আমরা যে ইনফেকশন গুলোকে আমরা বুঝতে পারবো। স্কিনের তো এগুলো বলাই হচ্ছে যে বিভিন্ন ধরনের পোর বা হেয়ার ফলিকলটাই একমাত্র হলো ন্যাচারাল এন্ট্রি, কিন্তু যে কোনো কাট, বার্ন, স্ক্র্যাচ যে কোনো কিছুতেই আমাদের মধ্যে হতে পারে ইনসেক্ট বাইট, এনিম্যাল বাইট। আচ্ছা, প্রাইমারি ইনফেকশন থেকে গেলে এগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, এইখানে এটা আমাদের আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো 1 নম্বর হচ্ছে ইমপেটিগো। ইমপেটিগো প্রায়ই দেয়। আর ইমপেটিগোটা হচ্ছে যে জাস্ট একটা ভেসিকুলার ইনফেকশন। ভেসিকেল তো বোঝো, যে ছোট্ট একটা ভেসিকেল হচ্ছে জাস্ট লাইক এ সিস্ট, যেটা কন্টেইন করে কি, একটা ফ্লুইড কন্টেইন করে। হ্যাঁ, এবং এটা খুব থিন মেমব্রেন থাকে, ফলে এটা ইজিলি রাপচার করে। ওয়ারাজ পাস্টিউল যেটাকে বলা হচ্ছে, সেটা কোনো ট্রান্সপারেন্ট ফ্লুইড অ্যাকুমুলেট করে না। এটা প্যাস্টিউল বললেই এটা কি হচ্ছে, এটার ভেতরে পাস আছে। ঠিক আছে, পাস আছে, এবং এটা ক্লিন কাট অ্যাবসেসও না, কিন্তু ছোট্ট একটা ভেসিকেল লাইক ইরাপশনের মধ্যে পাস কালেক্ট থাকে। ঠিক আছে, পরবর্তীতে এটা একটা ক্রাস্টে পরিণত হয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফলিকুলাইটিস। ফলিকুলাইটিস এই জন্য ইম্পর্টেন্ট কারণ ফলিকুলাইটিসটা যদি ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু একটা ফলিকুলাইটিস থেকে ইভেনচুয়ালি কার্বাঙ্কেলে এটা রূপ হতে পারে, এবং কার্বাঙ্কেল কিন্তু নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে চলে যেতে পারে, যেটা কিনা কি, যেগুলো সার্জিক্যালি ইম্পর্টেন্ট ডিজিজ। তো ফলিকুলাইটিস মনে রাখতে হবে, ফলিকল যখনই আসতেছে তখন ওখানে আমাকে ফলিকল, হেয়ার ফলিকলকে নামটা উল্লেখ করতে হবে। যে দেখো কত সিম্পল ভাবেই আছে, আমরা এতটুকু যদি বলে দেই যে ইনফ্লামেশন অফ দ্য ওপেনিং অফ দ্য হেয়ার ফলিকল, হ্যাঁ, উইচ মে লিড টু প্যাপিউল অর পাস্টিউল। ইরাইথেমেটাস্টেটাস তুমি বাদ দাও, তুমি জাস্ট প্যাপিউল অর পাস্টিউল যদি বলো, সারাউন্ডিং দ্য হেয়ারস, হ্যাঁ, যে হেয়ার ফলিকুলার ইনফ্লামেশন কজিং প্যাপিউল পাস্টিউল সারাউন্ডিং দ্য হেয়ার, এইটা বললে কিন্তু একদম ফলিকুলাইটিসের সব কমপ্লিট। হ্যাঁ, আর কিছুই থাকলো না বাকি। তো ফলিকুলাইটিসের আমি একটু নেক্সট স্লাইডে চলে যাই। সাথে এখন আসো ফারাঙ্কেল। ফারাঙ্কেলটা, এখানে কিন্তু একটা নডিউল থাকবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ভেসিকেল, প্যাস্টিউল এই কথাগুলো আসছিল, এখন কিন্তু আর ভেসিকেল নাই। দেখো এখন কিন্তু এটাকে বলা হচ্ছে কি একটা ইনফ্লামেটরি নডিউল। হ্যাঁ, এবং ফারাঙ্কেলটা, ফারাঙ্কেল এই সবগুলোই কিন্তু হেয়ার ফলিকলের সাথে কানেক্টেড। এটা পেইনফুল হবে এবং লোকালাইজড অ্যাবসেস হবে, এবং অবশ্যই এটা হেয়ার ফলিকলকে কেন্দ্র করে হবে। তাহলে ডিপ সিটেড ইনফ্লামেটরি নডিউল অ্যারাউন্ড দ্য হেয়ার ফলিকল, পেইনফুল অ্যান্ড লোকালাইজড এটা অ্যাবসেস। এই কথাগুলো যদি বলতে পারি তাহলে কিন্তু আমার যে ফারাঙ্কেল সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার। স্যাররা কিন্তু তোমাদেরকে এভাবে, অনেক টিচার আমরা দেখেছি যে এক্সটার্নাল হিসেবে আসেন, অনেক টিচাররাই কিন্তু একদম স্ট্রেট করে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জাস্ট কয়েকটা টার্ম বলবো, তুমি আমাকে বলবে যে কোনটা কি। হ্যাঁ, যে বলো ফলিকুলাইটিস, ফারাঙ্কেল কি, কার্বাঙ্কেল কি, অ্যাবসেস কি, সেলুলাইটিস কি, এরকম। ঠিক আছে, তুমি যদি ওই কথাগুলো বলে ফেলতে পারো তাহলে কিন্তু টিচাররা খুশি হয়ে যায়, আর না বলতে পারলে আবার একটু ডিসক্রেডিট হয়ে যায়। তো এটা কিন্তু প্রিন্সিপালস অফ সার্জারির একটা খুব কমন কোয়েশ্চেন, এবং বারবার পাবা তোমরা। তো কার্বাঙ্কেলটা কিন্তু আমরা একটু কার্বাঙ্কেলে একটু বলতে বলি যে পাস ডিসচার্জ ফলিকুলার অরিফিস। ঠিক আছে, এটা হলো ডিপ সিটেড অ্যাবসেস। হ্যাঁ,
কার্বাঙ্কলটা হচ্ছে এখানকার ডেফিনেশনটা আসলে এটা বলতে হবে যে ডিপ সিটেড অ্যাবসেস উইথ মাল্টিপল ওপেনিং ওপেনিং উইথ পুরুলেন্ট ডিসচার্জ, মাল্টিপল ওপেনিং পুরুলেন্ট ডিসচার্জ এবং এবং সেটা ডিপ সিটেড অ্যাবসেস হতে হবে। এটা কিন্তু কখনোই সুপারফিশিয়াল অ্যাবসেস নয় কার্বাঙ্কেলটা। এবং এটা অবশ্যই ওই ফলিকল ধরে ধরে, প্রত্যেকটা ফলিকল ধরে ধরে একটু একটু করে অ্যাবসেস বা পাসটা আসে, বাট এটা সেইভাবে ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অ্যাবসেস, আমরা সবাই জানি অ্যাবসেস হচ্ছে যে অ্যাকুমুলেশন অফ পাস সারাউন্ডেড বাই এ পায়োজেনিক মেমব্রেন। এইটাই ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ডেফিনেশন, এটাই তোমরা বলবে। এমনি এটা বলতে পারো যে পেইন রেড ফ্লাকচুয়েন্ট, এই কথাগুলো হলো কি ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু মেইনলি অ্যাবসেসের ডেফিনেশন ওটাই বলতে হবে যে accumulation of pus surrounded by a pyogenic membrane। আচ্ছা, সেলুলাইটিসটা হচ্ছে যে ইনফ্লামেশন অফ আ স্কিন অ্যান্ড সফট টিস্যু, এটাই কিন্তু এক কথায় স্কিন অ্যান্ড সফট টিস্যুর ইনফ্লামেশনটাকেই আমরা সেলুলাইটিস বলে থাকি। কিভাবে কি কি থাকে এখানে, ইরাইথিমা থাকবে, জাস্ট ইনফ্লামেশনের যা ক্যারেক্টারিস্টিক্স আমরা সেই থার্ড ইয়ার থেকে পড়ে এসেছি, রডর, ডলর, ক্যালর, ইরাইথিমেটাস, হট, সোলেন স্কিন, পেইনফুল, সবকিছু থাকবে, ঠিক আছে। এবং ওয়েল ডিফাইন্ড এজ থাকবে না সেলুলাইটিসে, সাধারণত ওয়েল ডিফাইন্ড এজ থাকবে না। ওই যে ইররেগুলার এজ যেটা বলা হচ্ছে সেটা এটাকেই বোঝানো হচ্ছে। তাহলে ইরাইথিমেটাস থাকবে, হট থাকবে, সোলেন থাকবে, এবং এটার কি বলা হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য স্কিন অ্যান্ড সফট টিস্যু। ওকে, একনি তো আমাদের আসলে সার্জিক্যাল টার্ম না, একনিটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। নেক্রোটাইজিং ফাসাইটিস ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের যে সকল প্রতিষ্ঠানে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আসে, সেই সকল প্রতিষ্ঠানের যখন টিচাররা এক্সটার্নাল হয়ে আসবে, বা সেই সকল ইন্টারনাল হিসেবে যেখানে জেনারেল সার্জন যেসব স্যারদের কাছে প্রচুর ডায়াবেটিক রুগী আসে, এবং অ্যাকচুয়ালি ডায়াবেটিক রুগীটা আমাদের দেশে কমন, তো নেক্রোটাইজিং ফাসাইটিস কিন্তু একটা জিনিস যেটা কিনা আমাদের সবার জানা উচিত। সেটা আর কিছুই না যে র্যাপিডলি স্প্রেডিং সেলুলাইটিস উইথ নেক্রোসিস অফ দ্য স্কিন অ্যান্ড ডিপার টিস্যু, ঠিক আছে। এই সেলুলাইটিসটাই যখন আমার হলো সুপার অ্যাডেড উইথ কি বলে পুটিফ্রেকশন, নেক্রোসিস এবং স্প্রেড করতে থাকে, তখন কিন্তু এটাকে বলা হচ্ছে ফ্যাসাইটিস। এবং ফ্যাসাইটিস শব্দটা আনার কারণটা হচ্ছে যে যখন আমাদের সেলুলাইটিসটা স্প্রেড করে, ওই আবার তখন ওই স্কিনের ওই ইয়েটা চলে আসে, বুঝছো, স্কিনের যে ছবিটা তোমাদের দেখালাম না, যে সাবকিউটেনিয়াস প্লেনের নিচে কি আমরা জানি সবসময় কি থাকে, ফাসা থাকে, হ্যাঁ, এবং কোনো ক্ষেত্রে সুপারফিশিয়াল ফাসা এবং ডিপ ফাসা দুই রকম থাকে। তো এই যে সুপারফিশিয়াল বা ডিপ ফাসাল প্লেন ধরে যখন যায়, সে লোয়ার অ্যাবডোমেন বা তোমার হচ্ছে যে পিউবিক হেয়ারের কাছাকাছি একটা ছোট অ্যাবসেস হলো একটা পেশেন্টের, হ্যাঁ, কিন্তু ওটা যখন সেলুলাইটিস মানে অ্যাবসেস হলো এবং ওর চারিদিকে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে ওখানকার স্কিন অ্যান্ড সফট টিস্যুরও কি ইনফ্লামেশন হলো, এবং পরবর্তীতে এইটা সুপার অ্যাডেড ইনফেকশন বা নেক্রোসিসের মাধ্যমে কি হলো, ছড়িয়ে গেল চারিদিকে ছড়ায়। সরি, সাউন্ড হচ্ছে সাউন্ড এক্সট্রা সাউন্ড হচ্ছিল ম্যাডাম, এখন ঠিক আছে ম্যাডাম, এখন ঠিক আছে, জি জি ম্যাডাম, ওকে। তো এখন ঠিক আছে, দেখো তো, জি জি ম্যাডাম ঠিক আছে এখন, ওকে ওকে। না ওই ইয়ে সাউন্ড বক্সের পাশে মনে হয় কিছু ছিল। আচ্ছা, তো এই রকম যখন বলা হচ্ছে যে সুপারফিশিয়াল ফাসা বা ডিপ ফাসার প্লেন ধরে যখন ইনফ্লামেশনটা স্প্রেড করতে থাকে, তখন এটাকে বলা হচ্ছে নেক্রোটাইজিং
ফ্যাসাইটিস, এবং এটা স্পেশালি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট দের এটা খুব কমনলি দেখা যায়, এবং ওই লোয়ার অ্যাবডোমেনের থেকে শুরু করে এটা হয়তো জেনিটালিয়া এবং পেরিনিয়াম এবং অনেক সময় থাইয়ে এক্সটেন্ড করতে পারে বা হোল অ্যাবডোমেনে এক্সটেন্ড করতে পারে, যেখানে যেখানে যেই ফাঁসা আছে সেই ফাঁসা পুরো ফাঁসার প্লেনটা ধরে সাবকিউটেনিয়াস টিস্যু এবং ওভারলাইং স্কিন, এটা না, এটা ফাঁসা ধরে স্প্রেড করে। আচ্ছা, এখন একটু উদাহরণগুলো, আমাদের ইমপেটিগোটা মনে হয় না এত বেশি ইম্পর্টেন্ট। ফলিকুলাইটিস, ফলিকুলাইটিসের এক্সাম্পল হচ্ছে এই যে ছবিগুলো একটু দেখো, সেই ক্ষেত্রে হলো ফলিকুলাইটিস জাস্ট হলো হেয়ার ফলিকুল, এবং ওই যে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ছোট্ট ছোট্ট পাস পয়েন্ট থাকে, এবং এটা অবশ্যই হেয়ার ফলিকুলকে কি বলে ইয়ে করে, ফলিকুলার চারিদিকে হয়। ফারাঙ্কেল কার্বাঙ্কেল, এই যে ফারাঙ্কেলটা তো আমরা জানি যে স্কিন অ্যাবসেস, এবং এখানে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের কথাটা বলতে হবে ফারাঙ্কেলের ক্ষেত্রে, এবং এটা ফারাঙ্কেলটাও আমরা বলেছিলাম যে স্মল স্কিন অ্যাবসেস নোডিউলার, তাই না, নোডিউলার, এবং এটা হচ্ছে যে হেয়ার ফলিকল কে কেন্দ্র করে হয়, এবং এটা কিন্তু একটা ছোট অ্যাবসেস, তার মানে ওটাকে কিন্তু ড্রেইন করতে হয়। ফারাঙ্কেলকে কিন্তু একটা 15 ব্লেড বা 11 সাইজের একটা শার্প ব্লেড দিয়ে একটু করে হলেও ড্রেইন করতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে আমরা প্যারাসিটামল দিতে পারি। এছাড়া প্রয়োজনে ব্যথা, সিভিয়ার পেইন যদি হয় তাহলে পেইন কিলার দিতে পারবো, আর সাথে হচ্ছে পেশেন্টকে রেস্ট নিতে বলতে হবে। এই হলো ফারাঙ্কেলের ট্রিটমেন্ট। আচ্ছা, তাহলে এই যে ফারাঙ্কেলে দেখা যাচ্ছে যে বয়েল হলো, এটা টেন্ডার নোডিউল, এবং এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। এই ছবিটা যদি আমার মাথায় থাকে তাহলে ইয়া হয়। আচ্ছা, এটা গেল কার্বাঙ্কেল। কার্বাঙ্কেলের একটা টিপিক্যাল কার্বাঙ্কেলের ছবি হচ্ছে এটা। এটা হচ্ছে লার্জ ইনফ্লামেটরি, এবং যেটা কি বলেছিলাম, ডিপ স্প্রেডিং ইনফেকশন, deep-seated spreading infection with multiple purulent discharge sinus, multiple opening of the purulent discharging sinus. আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? তো কার্বাঙ্কেলের ট্রিটমেন্ট কি? কার্বাঙ্কেলের ট্রিটমেন্ট কিন্তু ইনসিশন ড্রেনেজ অ্যান্টিবায়োটিক্স, যেটা কিনা অবশ্যই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স হতে হবে, কমপ্লিট ড্রেনেজ হতে হবে, এবং এটা যেহেতু ওয়াইড স্প্রেড হয় সেহেতু অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার থেকে প্রেফারেবল হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া, এডিকুয়েট অ্যান্টিবায়োটিক্স রেস্ট অফ দ্য পার্ট, এবং হচ্ছে কি সাথে সাপোর্টিং ওষুধপত্র। যদি ডায়াবেটিক পেশেন্ট হয় অবশ্যই কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস। তবে যে কোনো অ্যাবসেস, কার্বাঙ্কেল, ফাসাইটিস, গ্যাংগ্রিন, নেক্রোসিস, এগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টের যদি হয় প্রিন্সিপালস অফ সার্জারি এটাই যে অ্যাবসেসটাকে কিন্তু ড্রেইন করে ফেলতে হবে। এটা কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল হওয়ার জন্য কোনোভাবেই ওয়েট করা যাবে না। এটা অনেক সময় টিচাররা আমাদেরকে কি ক্রস করে জিজ্ঞেস করে যে জানে কিনা স্টুডেন্টসরা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কার্বাঙ্কেলের এক্সাম্পল। এটা কখনো কনফিউজ করা যাবে না, মাল্টিপল স্মল ওপেনিং, ছোট ছোট ওপেনিং থাকবে এবং পুরুলেন্ট ডিসচার্জ আসবে, এবং একটা কোনোটা দিয়েই কিন্তু ড্রেইন করে লাভ হবে না, পুরো কমপ্লিট। এখানে যেমন ইনফ্লামেটরি পুরো এরিয়া, এই পুরো এরিয়াটাই কিন্তু বিভিন্ন ভাবে আছে, ইনফেকশন আছে, ভেতরে ছোট ছোট অ্যাবসেস আছে। আচ্ছা, সেলুলাইটিস, সেলুলাইটিস আমাদের আসলে অনেকগুলো টপিক ছিল, আমি একটু টান দিয়ে তাড়াতাড়ি করে বলছি। সেলুলাইটিসের মনে বলা হয়েছিল যে এটা কিন্তু অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দি স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এটাই কিন্তু সেলুলাইটিসে অনেক কথা বলা যাবে না বা বলে কনফিউজ করা যাবে না। ইনফেকশন কাদের দ্বারা হয়? স্ট্রেপ্টোকক্কায়, স্ট্যাফাইলোকক্কায়। কমনলি কাদের হয়? ডায়াবেটিক পেশেন্টদের হয়। আর কোন জায়গায় বেশি হয় কমনলি? সেটা হচ্ছে লেগ এবং ফেসে সেলুলাইটিস বাচ্চাদের হয়, আর বড়দের সাধারণত লোয়ার লিম্ব, আপার লিম্ব, এইসব জায়গায় হয়। সেলুলাইটিসের এক্সাম্পল দেখো, যে পরীক্ষার হলে আসলে পরে যেন কনফিউজ না হই আমরা। এটা হচ্ছে সেলুলাইটিস, ইনফ্লামেশন থাকবে, সোয়েলিং থাকবে, ব্লিস্টার থাকতে পারে,
আচ্ছা, ইরাইসেপালিস আমাদের দরকার নেই। অ্যাবসেস তো লোকালাইজড কালেকশন অফ পাস সারাউন্ডেড বাই পায়োজেনিক মেমব্রেন, এটাতে কিছু পুরুলেন ডিসচার্জ থাকতেও পারে না, অথবা ড্রেন করার পরে পাস বের হয়ে আসছে, এটাই হচ্ছে অ্যাবসেস। নেক্রোটাইজিং ফাসাইটিস যেটা বলেছিলাম, এখানে কিন্তু মিক্স অ্যারোবিক এবং অ্যানারোবিক অর্গানিজম, যেহেতু ফাসাল প্লেনে চলে গেল তখন কিন্তু আর অ্যারোবিক অর্গানিজম গুলো কাজ করে না, অ্যানারোবিক অর্গানিজম গুলো কিন্তু ওইখানে আপার হ্যান্ড নিয়ে নেয়, এবং অ্যান্টিবায়োটিক্স চয়েসের ক্ষেত্রে তখন অ্যারোবিক এবং অ্যানারোবিক, এখানে কি দিতে হবে, এখানে কমনেস্ট অ্যানারোবিক হচ্ছে কি আমাদের মেট্রোনিডাজল, এটা কিন্তু দিতে হবে এখানে। ফ্লুক্লক্সাসিলিন দিয়ে বসে থাকলে লাভ হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা ওই যে পেরিনিয়ামের কথা বলেছিলাম, এক্সট্রিমিটিতে এটা ছড়িয়ে যায়, এটা ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক সার্জিক্যাল ডেব্রাইডমেন্ট শব্দটা বলতে হবে। হ্যাঁ, আর লিম্বে অনেক ক্ষেত্রে হ্যাঁ, এটা আবার বেশি ডিভাস্টেটিং ছবি দেখাইলে ফেসবুকে আবার ইয়ে করে দেবে আমাদের লাগবে না, হাইড্রেটেড সাপোর্টিভ আমাদের লাগে না। স্কিন ইনফেকশনেরটা আমরা একটু আর পরে বলতে চাইছি, সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন, তাই না, এই চ্যাপ্টারটা পরে বলবো। এখানে আরো কিছু ছিল, দরকার নেই। আচ্ছা রেদওয়ান আসো? ম্যাডাম আছি আমি। আচ্ছা রেদওয়ান, তুমি আমাকে বলো তো আর আমাদের কোয়েশ্চেনস কি আছে, কোনো স্টুডেন্টরা কিছু জানতে চাচ্ছে কিনা এর মধ্যে? এটা ম্যাডাম স্টুডেন্ট থেকে কোনো কোশ্চেন আসেনি এখনো ম্যাডাম। এরপরে ম্যাডাম আমরা নিজেরা লুকায় ক্লাস করে চলে যাই, কোয়েশ্চেন আসলে আবার বিপদ, তাই না? আচ্ছা, গ্যাংগ্রিন যেটা আছে সেটা আমাদের হ্যাঁ, গ্যাংগ্রিনটা আমি একটু আজকে একটু টাচ করে যাই। ম্যাডাম দেখেছো 1 ঘন্টার মধ্যে পার হয়ে গিয়েছে। একটা লেকচার আমি বের করে রেখেছিলাম। গ্যাংগ্রিনের আসলে বেসিক্যালি কয়েকটা কথাই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 1 নম্বর কথা হলো যে তোমার ওই যে ড্রাই গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন আর গ্যাস গ্যাংগ্রিন, হ্যাঁ, টাইপস অফ গ্যাংগ্রিন। এটা একটা কথা জিজ্ঞেস করা হয়। তারপরে হচ্ছে যে তোমার গ্যাংগ্রিন হচ্ছে আমরা জানি যে গ্যাংগ্রিন হচ্ছে যে মানে নেক্রোসিস সুপারএডেড উইথ পুট্রিফেকশন, এটা একটা কমন কথা যেটা স্যারদের খুব প্রিয়, এবং এই সুপার অ্যাডেড পুট্রিফেকশন এই কথাটাই হচ্ছে যে স্যাররা শুনতে চান। হ্যাঁ, আচ্ছা, তো গ্যাংগ্রিনের আসলে টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন বা ময়েস্ট গ্যাংগ্রিন আর গ্যাস গ্যাংগ্রিনটাও না এখানে 2 ফর্মস বলেছে, কিন্তু আমার মনে হয় 3 টাইপস বললেই ভালো, অথবা তোমাদের টিচার যে এক একজন টিচার এক একটা প্রেফার করেন ওভাবে বললেই ভালো। তো ড্রাই, ময়েস্ট আর হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইয়ে। গ্যাংগ্রিন হলো যে ডেথ অফ দ্য টিস্যু অর পার্ট অফ দ্য বডি। গ্যাংগ্রিনটা মানে কিন্তু গ্যাংগ্রিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যাক্রোস্কোপিক ডেথ, ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক ডেথ অফ এ পার্ট অফ এ টিস্যু সুপারঅ্যাডেড উইথ পুট্রিফেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে, বিশেষ করে ড্রাই গ্যাংগ্রিনে অনেক ক্ষেত্রে পুট্রিফেকশন থাকে না, আবার কখনো কখনো থাকে। আর যেটা হচ্ছে যে ময়েস্ট গ্যাংগ্রিন যেটা, সেটাতে কিন্তু আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। তো ড্রাই গ্যাংগ্রিন আর যেটা বলতে যাচ্ছিলাম নেক্রোসিসটা কি মাইক্রোস্কোপিক ডেথ, এটা এখানেও কিন্তু সেলগুলো মরে গিয়েছে, হ্যাঁ, ওই নেক্রোটাইজিং ফাসাইটিস বলো বা কার্বাঙ্কেল বলো,
হ্যাঁ, তো ওখানেও কিন্তু নেক্রোসিস যেটা কিনা আমরা মানে প্যাথোলজি থেকে পড়ে আসছে যে মাইক্রোস্কোপিক ডেথ, এবং এই জন্য কিন্তু অনেক সময় ডেড ডিভাইটালাইজ টিস্যু গুলো পরে ভিজিবল হয়, কিন্তু গ্যাংগ্রিনে কিন্তু চোখে দেখতে পাবো। ঠিক আছে, ড্রাই গ্যাংগ্রিনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসবে সেটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন। লাইন অফ ডিমার্কেশনের ব্যাপারে কিন্তু অনেক কথা আছে। এই যে ড্রাই গ্যাংগ্রিন, দেখো ড্রাই গ্যাংগ্রিন কিন্তু যেটা কালো সেটা কালো, এবং এখানে এই যে হাতে দেখাচ্ছে ওই এটাকে কি বলে অটো অ্যাম্পুটেশন। অটো অ্যাম্পুটেশন দেখতে খারাপ লাগলেও কষ্ট হলেও এটা একটুখানি একটু চোখে নাও, একটু মাথার মধ্যে নাও যে অটো অ্যাম্পুটেশন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পেরিফেরাল, এক্ষুনি আমরা একটা দেখি এই যে কি কি কারণে ড্রাই গ্যাংগ্রিন হতে পারে। এক নম্বর কথা বলা হচ্ছে যে আর্টেরিওস্ক্লেরোসিস, হ্যাঁ, আর্টেরিওস্ক্লেরোসিস হতে পারে, এবং কি থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স বা বার্জার্স ডিজিজ হতে পারে। এছাড়া ট্রমা, আর খুব রেয়ার, এটা দরকার নেই। ঠিক আছে, ট্রমা, আর্টেরিওস্ক্লেরোসিস খুব কমন। আচ্ছা, একটা নয়েজ হচ্ছে নাকি এখন? ম্যাডাম কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে একটু একটু। ভেঙে ভেঙে আসে? ভেঙে ভেঙে আসলে তো মুশকিল। তাহলে কি একটু মোবাইল নেটওয়ার্কে চলে যাব নাকি? তো ওয়াইফাই তে আছে। এখন ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে। জি ম্যাডাম, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে ড্রাই গ্যাংগ্রিনে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুই তিনটা শব্দ মাথায় নিতে হবে। একটা হচ্ছে ইস্কিমিয়া, যে ব্লাড সার্কুলেশনের অভাবে আমার যে সেই ভেসেলটা এন্ড আর্টারি গুলোতে কিন্তু আমাদের ইনভলভ করে, এবং এটার জন্য আমাদের ড্রাই গ্যাংগ্রিনে কি হয় যে ওইটার আর কোনো অল্টারনেট সাপ্লাই নাই, সেজন্য সরি খুব ইম্পর্টেন্ট ফোন আসছে। জি জি ভালো আছি, আমি একটু ওই যে হ্যাঁ সরি হ্যাঁ, তো ড্রাই গ্যাংগ্রিনের যেটা রেদওয়ান, আমি কি ক্লাসটা স্লাইডটা দেখা যাচ্ছে? ম্যাডাম দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ আমাদেরকে মাথায় রাখতে হবে ড্রাই গ্যাংগ্রিনের কথায়। সেখানে এক নম্বর হচ্ছে যে ওই যে এন্ড আর্টারির কথাটা আসবে, ইস্কিমিয়ার কথাটা থাকবে, হ্যাঁ, যে ব্লাড সাপ্লাইটা আমার যেখানে, তাহলে কোথায় আমার আমার ড্রাই গ্যাংগ্রিন কিন্তু আমার হচ্ছে যে হার্টে হবে না। ঠিক আছে, হার্টে হবে না, বা যেখানে মাল্টিপল কোলাটারাল সাপ্লাইস আছে, হেড নেক রিজিয়নে ড্রাই গ্যাংগ্রিন কিন্তু হবে না। হবে কোথায়? দেখো, যেখানে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেখানে এন্ড আর্টারিতে, সেজন্য আমাদের কি হচ্ছে যে টিপ অফ দ্য টোজ এন্ড ফিঙ্গার্স কমন, হ্যাঁ, এই যে ড্রাই গ্যাংগ্রিনের জন্য। এই জন্য এটাই বলতে চাচ্ছিলাম। আরেকটা জিনিস যেটা ড্রাই গ্যাংগ্রিনে কমনলি যেটা হবে সেটা হচ্ছে যে লাইন অফ ডিমার্কেশন, বা এখানে লাইন অফ সেপারেশন লেখা, বাট লাইন অফ ডিমার্কেশনটা খুব ওয়েল ডিফাইন্ড হবে। ওয়েল ডিফাইন্ড হবে, নিচের যে সাদা পাটা দেখা যাচ্ছে, যেটার কিনা কালো অংশগুলো খুব ওয়েল ডিফাইন্ড, এবং খুব বাজে একটা সিকুইলি হলো যে অনেক ক্ষেত্রে সার্কুলেশনটা এবং ড্রাই থাকে, কোনো ইনফেকশন হয় না, এবং at certain point of time there may be auto amputation. অটো অ্যাম্পুটেশন মানে কোনো ধরনের সার্জারি ছাড়াই এটা নিজে থেকেই অ্যাম্পুটেশন হয়ে যেতে পারে। ড্রাই গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন বা গ্যাস গ্যাংগ্রিন সবগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে আমাদের অর্গানিজম ওয়াইজ অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, গ্যাংগ্রিনাস পার্টটাকে বডি থেকে ডিসকার্ড করতে হবে, এবং ট্রিটমেন্ট গুলো খুব স্পন্টেনিয়াসলি করতে হবে। গ্যাস গ্যাংগ্রিন, যে ওয়েট গ্যাংগ্রিন বা ময়েস্ট গ্যাংগ্রিন, যেটা খুব কমনলি এক্সাম্পল হচ্ছে যে ডায়াবেটিক ফুড, বেড সোর, হ্যাঁ, বেড সোর বা প্রেশার সোর, প্রেশার ডিপেন্ডেন্ট এরিয়াতে হয়। তাহলে ময়েস্ট গ্যাংগ্রিনে যেটা হয় সেখানে কিন্তু ওই ড্রাই গ্যাংগ্রিনে যা হয় সবকিছুর সাথে হয় কি ইনফেকশন হয়, সফট টিস্যু ইনফেকশন, সেলুলাইটিস থাকে, অ্যাবসেস থাকে, ডেব্রিস থাকে।
এবং ফাউল স্মেলিং হয়। হ্যাঁ, নেক্রোসিসের জন্য, টিস্যু নেক্রোসিসের জন্য ফাউল। ময়েস্ট গ্যাংগ্রিনের একটা কমনেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনটা এই দেখো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে না, দেখে খারাপ লাগবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু ময়েস্ট গ্যাংগ্রিনের একটা কমনেস্ট এক্সাম্পল, এবং স্যাররা খুবই পছন্দ করেন যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, যে ক্লাসিক, দেখো এখানে লেখা আছে ক্লাসিক এক্সাম্পল অফ গ্যাংগ্রিনাস বাওয়েল. A classic example is a gangrenous bowel commonly due to strangulated hernia, volvulus intersusception. এই কথাগুলো যদি তোমরা পরীক্ষার হলে বলতে পারো, মানে টিচার অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, আবার ওখানে যেমন ইস্কিমিয়া, টোজ, টোজ, ফিঙ্গার্স, এবং লাস্টলি বলতে হবে চান্স অফ অটো অ্যাম্পুটেশন। ঠিক আছে, এই কথাগুলো বললে আমরা কিন্তু অনেক খুশি হই, কিন্তু কেউ খুশি করতে পারে না। আচ্ছা, এখানে গ্যাস গ্যাংগ্রিন, ময়েস গ্যাংগ্রিনে যেটা সমস্যা সেটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন কখনো ক্লিন কাট থাকে না। লাইন অফ ডিমার্কেশনটা ক্লিন কাট থাকে না, কারণ এখানে এন্ড আর্টারি ইনভলভ না, ফলে কিছু কিছু লাইন জোনে হচ্ছে যে মানে কি বলবো, ট্রানজিশনাল জোনস থাকে। হ্যাঁ, যে হেলদিও হতে পারে, ইনফ্লামেটরি মানে গ্যাংগ্রিনাসও হতে পারে, ফলে আমাদের কিছু এক্সেস জিনিস এক্সারসাইজ করতে হয়। কিন্তু মানে ড্রাই গ্যাংগ্রিনের ক্ষেত্রে যতটুকু গ্যাংগ্রিনাস অতটুকু ক্লিন, লাইন অফ ডিমার্কেশনটা আরো ওয়েল ডিফাইন্ড হওয়া মাত্র ওই লেভেল ধরেই অ্যাম্পুটেশন বা এক্সিশন করা হয়। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল ডিফারেন্স দিয়েছে, এখানে কমনলি লিমসে হয়, কমনলি বাওয়েলে হয়। হ্যাঁ, আচ্ছা, আর্টেরিয়াল অক্লুশনের জন্য এখানে হচ্ছে কি আর্টেরিয়াল না, ভেনাস অক্লুশন, এবং পরবর্তীতে কিন্তু আর্টারিও ইনভলভ হয়। প্রথমে ভেনাস কনজেশন হয়, তারপরে ভেনাস অবস্ট্রাকশন হয়, এর পরবর্তীতে আসলে ইডিমা হয় এবং ইনফ্লামেশন হয়, এরপরে তখন কি ইভেন্চুয়ালি আর্টেরিয়াল অক্লুশনও হয়ে যায়। সো এখানে আমরা বলবো ভেনাস অবস্ট্রাকশন ফার্স্ট, দেন অলসো আর্টেরিয়াল অক্লুশন। আচ্ছা, ম্যাক্রোস্কোপি, এটা আমাদের জন্য ম্যাক্রোস্কোপিক্যালি কি হবে, ড্রাই হবে, শ্রিভেলড হবে, শ্রিভেলড বা শ্রাঙ্কেন আমরা বলি, আর ব্ল্যাক তো হবেই। আর কথাগুলো একটু ভেঙে ভেঙে আসতেছে, আবার ইকো হচ্ছে একটু। ইকো হচ্ছে? জি ম্যাডাম, ভেঙে ভেঙে আসতেছে, আবার ইকো হচ্ছে। বাবারে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যালো, জি ম্যাডাম, এখন কেমন শোনা যাচ্ছে? ম্যাম ঠিক আছে এখন। ওকে, আচ্ছা, তো ড্রাই গ্যাংগ্রিন, তো যেটা বলছিলাম যে এটা অর্গানটা ড্রাই এবং শিভেলড হয়ে যায়, হোয়ারেজ ময়েস্ট গ্যাংগ্রিনে কিন্তু সোলেন হয়ে যায়। এবং এখানে ফাউল এবং ডার্ক মানে ফাউল স্মেলিং থাকে। পুট্রিফেকশন বেশি থাকে কিন্তু ময়েস্ট গ্যাংগ্রিনে। লাইন অফ ডিমার্কেশন প্রোফাউন্ড থাকে ড্রাই গ্যাংগ্রিনে। এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন কোথায় থাকবে, ময়েস্ট গ্যাংগ্রিনে থাকবে, কিন্তু ড্রাই গ্যাংগ্রিনে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে না, এবং ড্রাই গ্যাংগ্রিনে সেপ্টিসেমিয়ার চান্স কম থাকে, এবং এখানে ময়েস্ট গ্যাংগ্রিনে সেপ্টিসেমিয়ার চান্সটা বেশি থাকে। আমার কাছে মনে হয় যে এই উদাহরণটা বা ডিফারেন্সটা এখানে খুব সুন্দরভাবে আছে। যদি একটু স্লাইডটা রেখে দিই কিছুক্ষণ, তাহলে দেখলে সবার জন্য সুবিধা হবে। এরপর আমরা যেইটাতে যেতে চাই সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনটা ময়েস্ট গ্যাংগ্রিনেরই একটা ফর্মের, যেখানে কিনা গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। খুবই ইম্পর্টেন্ট কথা, গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, দ্যাট ইজ ক্লস্ট্রিডিয়া। তো ক্লস্ট্রিডিয়ার অর্গানিজমগুলোর নাম জিজ্ঞেস করবে, ক্লস্ট্রিডিয়াম পারফেনজেন্স, ক্লস্ট্রিডিয়াম ওয়েলশি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এই তিনটার নাম বলতে হবে। এবং হচ্ছে স্পেশালি মাসেলের এবং এবং এই গ্যাস গ্যাংগ্রিনের ইনফেকশনটা কি করে, খুব দ্রুত স্প্রেড করে, এবং এখানে কিন্তু সিস্টেমিক মানে যে টক্সিনস গুলো, ক্লস্ট্রিডিয়ার যে টক্সিনস গুলো, এগুলো ইজিলি সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে রুগী খুব কুইকলি
কুইকলি মানে সেপ্টিসেমিয়া এবং ইয়েতে চলে যায়। তো এই কারণে এখানে কিন্তু ওয়েট করা ডিমার্কেশনের জন্য এগুলোর কোনো সুযোগ নাই। তখন কিন্তু খুব দ্রুত ডিসিশন নিতে হয় এবং ড্রাস্টিক্যালি অ্যাকশন না নিলে আসলে পেশেন্টের মানে গ্যাস গ্যাংগ্রিনে আসলে কিন্তু পেশেন্টের মর্টালিটি নিয়ার 100%। তো হচ্ছে যে এখানে কি হবে, এফেক্টেড সোলেন, ইডেমেটাস এবং পেইনফুল এবং ক্রিপিটাস থাকবে। গ্যাস গ্যাংগ্রিনের কমন এক্সাম্পল হচ্ছে ক্রিপিটেশন থাকবে, গ্যাস বাবলস থাকে, ঠিক আছে, এখানে গ্যাস বাবলস থাকে। এই হলো মোটামুটি গ্যাংগ্রিনের খুবই সংক্ষিপ্ত একটা লেকচার। আচ্ছা, এক ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমার মনে হয় কি আমরা কি আজকে মোটামুটি একটু ডিসকাশন যেগুলো হয়েছে সেগুলো জি ম্যাডাম। রিদওয়ান, আমরা কি আজকে আপাতত একটু শেষ করতে পারি? জি অবশ্যই ম্যাডাম। জি হ্যাঁ, আমি একটু টায়ার্ডও আছি আজকে। আশা করতেছি যে নেক্সট সেশনটা আমরা আরেকটু ডিটেলসে আরো কিছু জিনিসগুলো নিয়ে বাকি যেগুলো টপিকস আছে, হুম, সেগুলো নিয়ে যদি আমরা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা কি এখন শেষ করব? উম, মনে হয় শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে সময় দিয়ে আমাদের এই সেশনটা নিয়েছেন। অনেক সুন্দর সেশন ছিল। আশা করছি যারা এই সেশনটা শুনেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবে এবং তাদের প্যানেল প্রোফাইল যে প্রিপারেশনটা ওটা আরো বেটার হবে। ম্যাডাম অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী সেশনে বাকি টপিকগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো ম্যাডাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা আমরা একটু প্রিন্সিপালস অফ সার্জারি অনেক বড় তো, কিছুটা আসলে একটু ভেঙে পড়লেই মনে হয়, একটু পার্ট বাই পার্ট পড়লে পরে আমার মনে হয় আমাদের বেশি ইয়ে হবে। আর ক্লাস হওয়ার আগে তো আসলে সবাই একটা নোটিফিকেশন পায়। সেই জি ক্ষেত্রে আর প্রিন্সিপালস অফ সার্জারি আসলে অনেক কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেন যেই টপিকস গুলোতে একটু প্রবলেম সেগুলো যদি একটু বলা হয় তাহলে কিন্তু একটু মানে সবকিছু আসলে আলোচনা করাটাও একটু ডিফিকাল্ট। তো যেগুলো স্টুডেন্টরা চাচ্ছে যে এই টপিক গুলোতে ডিসকাস করা হোক, তাহলে আমি হয়তো সেগুলোতে একটু আলাপ করলাম, আমার জন্য একটু সুবিধা হতো। জি ম্যাডাম, অবশ্যই অবশ্যই ম্যাডাম, অবশ্যই। ঠিক আছে তাহলে, থ্যাংক জি ইউ ম্যাডাম। ভেরি মাচ। জি জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সাথে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মেডিকেল স্কুলের সাথেই থাকুন এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।